সুধী দর্শক, বেলা অবেলা সারা বেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সেই সব বরেণ্য মানুষদের আমন্ত্রণ জানাই যারা নিজেদের শ্রম, সৃজনশীলতা, দেশপ্রেম ও সমাজ ভাবনা দিয়ে দেশের সমাজের প্রগতিকে ত্বরান্বিত করেন, একই সাথে নিজেরাও হয়ে ওঠেন অনুকরণীয়। আজ আমাদের মাঝে তেমনি একজন অতিথি উপস্থিত আছেন যিনি একজন ভাষা সংগ্রামী, সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপ্রতীক এবং একজন সফল ব্যাংকার। তিনি আমাদের খুব কাছের মানুষ, শ্রদ্ধার মানুষ, একটু আড়ালে থাকেন, নিভৃতচারী সাইফুদ্দৌলা। আপনার নাম সাইফুদ্দৌলা, কিন্তু এটা মনে হয় খুব কম লোক জানে। সবাই জানে যে আপনাকে দাদা ডাকে সবাই। তা ঠিক। আমরা একটু শুরু করি আপনার জন্ম থেকে। আমার জন্ম চট্টগ্রামের পটিয়া উপজেলার বাহলি গ্রামে। কত সালে? 1929, 28 সেপ্টেম্বর। আচ্ছা, তো ওখানেই কি আপনার বড় হয়ে ওঠা? না, ওখানে বড় হয়ে উঠিনি আমি। ওখান থেকে একটা জন্মস্থানে কেবল কদ্দিন চলে বাবা সরকারি চাকরি ছিলেন বলে নানা জায়গায় যেতে হয়েছে। তো বেশিরভাগ মনে পড়ে নোয়াখালীর কথা। নোয়াখালী আমি প্রাইমারি লেভেল থেকে অ্যাকচুয়ালি ছিলাম পড়াশুনো। আপনার বাবার নাম কি? ফজলুল করিম। আচ্ছা, কি করতেন উনি? উনি সরকারি চাকরি করতেন। আচ্ছা, আর মায়ের নাম? মায়ের নাম আসিয়া খাতুন। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার নোয়াখালীর কথা বেশি মনে পড়ে। হ্যাঁ, তাহলে নোয়াখালীর কথা শুনি একটু। অনেকবার ঘুরে ফিরে বাবার বদলি হয়েছে এবং ওখানেই কাজ করতে হয়েছে। আচ্ছা, তো উনি ম্যাজিস্ট্রেট ছিলেন, তো কোর্টের কাছারিতে এসব সময় কাটতো। আমরা আশেপাশের যে প্রাইমারি স্কুল ছিল ওগুলোতে পড়াশোনা শুরু করেছি। তারপর আমি নোয়াখালী জেলা স্কুলে পড়েছি ক্লাস 5 পর্যন্ত। 6-এ উঠে আমরা চাটগাঁ বদলি হলাম বাবা, চাটগাঁ চলে এলাম। চাটগাঁ এসে তখন মুসলিম হাই স্কুলে ভর্তি হলাম। ওই স্কুল জীবন কেমন ছিল? স্কুল জীবন মোটামুটি ভালোই ছিল। বিশেষ করে আমি যখন মুসলিম হাই স্কুলে চটগাঁয় পড়াশোনা শুরু করলাম, ও খুব নানা রকম নিয়ম ছিল ওখানে, নাটক টাটক হতো। আচ্ছা, এইসব কর্মকাণ্ডে তো আপনি অংশ নিতেন? সবাইকে নিতেন? হ্যাঁ, সবাইকে না, নিতেন? আমি নিতাম। আমি খেলাধুলাও ছিলাম আর এসব সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ছিলাম। পড়াশোনা কেমন? পড়াশোনা স্কুলে মোটামুটি ভালোই হয়েছে। আপনার কি মন ছিল পড়াশোনায়? খুব বেশি ছিল না। তাহলে খেলাধুলা নিয়ে বেশি মত থাকতাম। আচ্ছা, খেলাধুলার দিকেই বেশি মন ছিল। খুব পছন্দ হতো। আমাদের স্কুল টিম ছিল, কম্পিটিশন ছিল। স্কুল টিমে ফুটবল খেলতে হতো, ঢাকা লিগও খেলেছি। তাই নাকি? হ্যাঁ। ওরে বাবা। আচ্ছা, সেটা আমরা পরে শুনছি। কিন্তু এই যে স্কুল জীবনটা আপনার এই পুরোটাই কি এই চট্টগ্রামেই কাটলো? স্কুল হ্যাঁ, মেট্রিক পর্যন্ত চট্টগ্রাম। ওই পর্যন্ত? ওখানে 6 থেকে নোয়াখালীর পর্ব শেষে 6 থেকে যে শুরু করলাম মুসলিম হাইতে, ম্যাট্রিক পর্যন্ত। আচ্ছা, ম্যাট্রিক দিয়ে আবার দেশের বাড়ি চলে যেতে হচ্ছে। তো পরবর্তীকালে যে আপনি মানে বাংলাদেশের একটা নেতৃস্থানীয় একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান মানে ছায়ানটের সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িত হয়েছিলেন, তখন কি আপনি কোনো এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে ছিলেন? আমি তার আগে ছিলাম। হ্যাঁ, তখন আমাকে কলেজে পড়তে সময় ঢাকায় নাটক হতো। সেটা কলেজ জীবনে? কলেজ জীবনে। ওই চট্টগ্রামে নয়? চট্টগ্রাম নয়। আচ্ছা, চট্টগ্রাম ওই যে স্কুলেই যা করেছে ও পর্যন্তই। তো ওখান থেকে আপনি ম্যাট্রিক পাস করলেন? ম্যাট্রিক পাস করলাম। ম্যাট্রিক না, তখন এন্ট্রান্স কি ছিল? তখন এন্ট্রান্স পরীক্ষা না ম্যাট্রিক ছিল? ম্যাট্রিক ছিল। ম্যাট্রিক ছিল। তখন একটা আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে পেরিয়েছি। ক্লাস 8-9-এ যখন আমি পড়ি, 9 আপ টু ম্যাট্রিক পর্যন্ত, তখন দ্বিতীয় মহাযুদ্ধ চলছে। এবং দ্বিতীয় মহাযুদ্ধের পুরো আরেকটা ইয়েতে গেছে, চাটগাঁর উপর দিয়ে গেছে। চাটগাঁতে বম্বিং হয়েছে, বার্মা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। তারা দেশে চলে গেছে, কেউ আমরা বাইরে আছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওরকম বোমাবাজির সময়ও আমাদের স্কুল বন্ধ হয়নি। আচ্ছা, ক্লাস করতে হতো। এটা একটা ওই বোমা বর্ষণের কথা আপনার মনে আছে? হ্যাঁ, বোমা মনে আছে। প্রথম বোমা বর্ষণের কথা বলি একটু। যেদিন প্রথম বোমা পড়লো চাটগাঁয়, সেদিন আমরা টাউনেই, টাউনের বাড়িতে সবাই আছি, বাবা মা সবাই আছি। তো সাইরেন পড়লো, ডেঞ্জার সিগন্যাল পড়লো। পড়ার সাথে সাথেই আমরা সবাই ছুটোছুটি করে আড়াল দেওয়ার জন্য ঘরের মধ্যে
বাবা মা বোনরা সব গিয়ে টেবিলের তলায় সব বসে, কেউ চৌকির তলায় শুয়ে পড়া। আমাদের মধ্যে একজন ছিল, আমার বড় ভাইয়ের বন্ধু ছিল, ও রেঙ্গুন থেকে বোমা খেয়ে এসছে। আচ্ছা। তো উনি ওর এক্সপিরিয়েন্স আছে, তো বলে শোনেন এই ঘরেটার হবে না, পুকুরে উঠে পড়ে। কেন? ইনসিডেন্টারি বোম পড়তে পারে, ইনসিডেন্টারি বোম হলে আপনার সব আগুন জ্বলবে, তখন আর কোনো উপায় নেই পানি ছাড়া। ওর কথা হচ্ছে সবাই পুকুরে, আমাদের বাড়িতে পুকুর ছিল, তো পুকুরে ঝাঁপ দিলাম। আমরা কজন, আমি, আমার বড় ভাই, সেই বন্ধু, আর আমার এক ভাই, আমরা গিয়ে পুকুরতলায় একটা গাছের তলায় আমরা চুপচাপ বসে আছি। হঠাৎ একটা জাপানিজ প্লেন সমুকুর মাথার উপর দূরে গেল। একটু পরেই বিরাট শব্দ। জানলাম আমরা সেই প্রথম চাটগাঁয় রেলওয়ে স্টেশনে বোমা পড়েছে, একটা ইঞ্জিনের উপর বোমা মেরেছে। তারপর তো আমরা সব মোটর চলে গেল, আমরা উঠলাম, উঠে আবার দেখতে গেলাম, শুনেছি রেল স্টেশনে বোমা পড়েছে। তো ওই সময় গেছে, বোমার সময় আমাদের খুব অনিশ্চিত জীবন ছিল। দাদা, আপনাকে নিয়ে আমরা একটা ছোট্ট তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই। ভাষা সংগ্রামী ও সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপ্রতীক সাইফুদ্দৌলার জন্ম 28 সেপ্টেম্বর 1929 সালে চট্টগ্রামের পটিয়ার বাহুলি গ্রামে। বাবা মরহুম ফজলুল করিম এবং মা মরহুমা আসিয়া খাতুন। নোয়াখালী জিলা স্কুল থেকে পড়াশোনা শুরু করেন তিনি। সেখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পর ভর্তি হন চট্টগ্রামের মুসলিম হাই স্কুলে। সেখান থেকে 1944 সালে ম্যাট্রিক পাশ করে কলকাতা চলে যান এবং ভর্তি হন বঙ্গভাষী কলেজে। এরপর 1946 সালে আইএসসি পাশ করে ভর্তি হন কলকাতা মেডিকেল কলেজে। দেশভাগের কারণে 1947 সালে ঢাকা চলে আসেন এবং ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। 1948 সালের 11 মার্চ ভাষা আন্দোলনের প্রথম মিছিলে অংশ নেন। পরবর্তীতে ভাষা আন্দোলনের নানান কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। 1954 সালে মেডিকেলে পড়াশোনা বাদ দিয়ে 1955 সালে জগন্নাথ কলেজ থেকে বিএ পাশ করে চাকুরিতে যোগদান করেন। 1956 সালে চাকুরি নিয়ে লাহোরে চলে যান এবং 1959 সালে বদলি হয়ে ঢাকা চলে আসেন। পরবর্তীতে কমার্স ব্যাংকে ডেভেলপমেন্ট অফিসার হিসেবে যোগদান করেন। 1971-এর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহায়তা করেছেন। যুদ্ধ পরবর্তী সময়ে কমার্স ব্যাংক ও হাবিব ব্যাংক একীভূত হয়ে অগ্রণী ব্যাংক হলে তিনি সেই ব্যাংকে যোগদান করেন। পরবর্তী সময়ে অগ্রণী ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশনে যোগদান করেন এবং সেখান থেকে 1981 সালে অবসর গ্রহণ করেন। সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের একজন প্রতিষ্ঠাতা সদস্য সাইফুদ্দৌলা। দীর্ঘকাল তিনি এই সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 1956 সালে বিয়ে করেন ডাক্তার নার্গিস আক্তারকে। সাইফুদ্দৌলার এক মেয়ে, এক ছেলে এবং 2 নাতি আছে। বই পড়ে, টিভি দেখে, গান শুনে বর্তমানে তার দিন কাটে। তো এর মধ্যেই আপনার ম্যাট্রিক পাসটা করলেন আচ্ছা, আমি ম্যাট্রিক পাস 1944 সালে। 44 সালে, তার মানে তখন
তারপর তো এটা তো যুদ্ধের মধ্যেই তো ম্যাট্রিক দিলাম। হ্যাঁ, তাই তো। তারপরে তো আমরা বাড়িতে তারপর সব ঠিক করলো যে সবাই এখানে পড়াশোনার দরকার নেই, বাইরে চলে যাও, বাইরে পাঠাবে। তখন তো আমাদের বিলেতে আমেরিকা বলতে ছিল কলকাতা। আচ্ছা, তো কলকাতা আমার বড় বোন পড়তেন, তো হোস্টেলে ছিলেন। আমার বড় ভাইয়া পড়তে, সেই জন্য রুইকে পাঠাও ওখানে। আমাকে কলকাতা পাঠিয়ে দেওয়া হলো, কলকাতায় ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম। আচ্ছা। তো আমরা এখানে একটা বিরতি নেই, তারপরে আবার কলেজ জীবন শুরু করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। শুধু দর্শক, আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গে থাকবেন। শুধু দর্শক, ফিরে এলাম বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি সাইফুদ্দৌলার কাছে। দাদা, ওই যে আপনার তো কলকাতায় ভর্তি হলেন, কোথায়? কলকাতা ভর্তি হলাম বঙ্গবাসী কলেজে। নতুন শহরে গেলেন, এবং কলকাতার মতো এত বড় শহর, কেমন ছিল সেই? বিরাট ব্যাপার ওটাতে, মানে জীবনের ইয়েটাই বদলে দিয়েছে একদম পুরো। ধ্যান ধারণা সব, তাদের নানান ধরনের লোকের সাথে বিষয়। আর আমি ছিলাম কলকাতায়, থাকতাম মানে ভাইয়ের সঙ্গে, ওনার আবার রেডিওর সাথে যোগাযোগ ছিল, অল ইন্ডিয়া রেডিওর সাথে। সুতরাং নানান ধরনের লোকের সাথে মেলামেশা, তারপরে কলকাতার ছেলে মেয়ে, তার আমরা তো মফস্বলের ছেলে পেলে। তো ন্যাচারালি এটা বিরাট প্রভাব পড়েছে কলকাতার জীবনের। এই যে 2 বছর ওখানে পড়েছিলেন, কলকাতায় ইন্টারমিডিয়েট পড়লেন, হ্যাঁ, তো ওখানে আপনার বন্ধু বান্ধব বা সহপাঠী যারা ছিলেন, কারা ছিলেন? পরবর্তীকালে তারা কোথায় গেছেন, কি করেছেন, শুনি একটু তাদের কথা। আর যাদের কথা আপনি বলছিলেন যে অনেক বড় বড় মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে, সেই কথাটা বলবো, সেগুলো একটু শুনি। ইন্টারেস্টিং। এখানে বঙ্গবাসী কলেজ যাদের ক্লাস ফ্রেন্ড ছিল, অনেকদিন ধরে তার সাথে যোগাযোগ নেই, আমি ঠিক এখন বলতেও পারবো না। আমাদের এক বন্ধু ছিল, একসাথে পড়তাম, আসাদ বলে। আসাদ পরে পাকিস্তান চলে গেল, লাহোরে, ওখানে পাঞ্জাব পরিবারে বিয়ে করেছিল, ওখানে ছিল, সে স্টেট ব্যাংকের ডাক্তার ছিল। এই কথাই মনে আছে। আর বাকি যারা অন্য সম্প্রদায়ের আমার ক্লাস ফ্রেন্ড ছিল, তাদের বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন আর কোনো যোগাযোগ নেই। আর আমার ওই ভাই থাকার কারণে, উনি যেহেতু রেডিওতে ছিলেন, আমি ওর সাথে একটা কাজ করতাম। বিকেলে একটা ট্রান্সমিশন, 3টে ট্রান্সমিশন ছিল। একটা হচ্ছে সকালবেলা, একটা হচ্ছে দুপুরবেলা, আর একটা হচ্ছে রাতের বেলা। রাতের বেলা ট্রান্সমিশনটা লম্বা হতো, 5টা থেকে 11টা পর্যন্ত বোধ হয়, রেডিওর, অল ইন্ডিয়া রেডিওর। তো ওনার যদি ট্রান্সমিশন ডিউটি থাকতো, কিন্তু পুরো ট্রান্সমিশন ইনচার্জ থাকতেন উনি, আমি ওর সাথে চলে যেতাম। চলে গিয়ে ওই ওর রুমে বসে থাকতাম। ওর রুমে সবাই চেক নিতে আসতো, আচ্ছা, প্রোগ্রাম করে। তো ওখানে কাকে না দেখেছি, হ্যাঁ, তাদের সাথে যেমন পঙ্কজ মল্লিককে ওখানে দেখেছি। তারপরে সেই বিখ্যাত রাধারানী দেবী, উনি এসে বসতেন, সেই আসন পিড়ি পেতে পানের বাটাটা নিয়ে, রাধারানীর মতো। আচ্ছা। তারপরে বিকাশ রায় পড়তেন। এরকম তখনকার শিল্পীকুলের অনেক দেখেছি ওখানে। তাহলে তো এই সময়টা আপনার খুব ভালো কেটেছে। খুবই ভালো কেটেছে। সেই ওই সূত্রে, বিশেষ করে রেডিওর সূত্রে অনেক লোকের সাথে দেখা হয়েছে, অনুষ্ঠানেও গেছি, গান শুনেছি। ইন্টারমিডিয়েট পাস করলেন কবে? 46-এ? এখানেই একটা খুব অন্ধকার জীবন। আচ্ছা। তার কারণ হচ্ছে, ম্যাট্রিক পাস করে, বাইএসসি পাস করে রেজাল্টটা তাহলে মোটামুটি ভালোই হলো। সবাই বলে নেও তো কিছু একটা পড়াতে হয়। এবং গার্জিয়ানরা ঠিক করলো যে আমাকে মেডিকেল পড়তে হবে, ডাক্তারি পড়তে হবে। ওই ইন্টারমিডিয়েট পাস করার পর ইন্টারমিডিয়েট পাস করার পর কি আপনার ইচ্ছে ছিল না? না না, ডাক্তারি কোথায়, নাটক কোথায়, ফুটবল কোথায়, কি ডাক্তারি। তখন এই নাটক, সঙ্গীত, এগুলোর দিকে খুব ঝোঁক হয়েছে। ঝোঁকটা ছিল, কিন্তু তখন তো ওখানে কোনো ইয়ে পাইনি, সুযোগ পাইনি। যা হোক, মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেলাম। রেজাল্ট সেটা কোথায় ভর্তি হলেন? হ্যাঁ, কলকাতাতেই? কলকাতাতেই। সেই কলকাতা প্রিমিয়ার কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, 1946-এ। তারপর সে গেল পাঠিয়ে, 46-এ তো ভর্তি হলাম ওখানে। 47-এ চলে আসা। 47 সালের আগস্ট মাসে আমরা ঢাকা রওনা হলাম। তখন ঢাকার জীবন শুরু হলো। তখন কি আর চট্টগ্রামে? তখন ঢাকা মেডিকেল কলেজ হয়েছে, 1 বছর হয়ে গেছে আর কি, নতুন ঢাকা মেডিকেল কলেজ।
আমি এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলাম। আচ্ছা, তখন আপনারা চট্টগ্রামে থাকেন না? না, চট্টগ্রামে বাবা মা আছে, আচ্ছা। আমরা ছড়িয়ে পড়েছি, ভাই বোনরা যারা লেখাপড়া করছেন তারা করেছি। তারপর কলকাতা মেডিকেল কলেজ জীবন শুরু হলো। কলকাতা না সরি, এটা ঢাকা মেডিকেল কলেজের কথা বলছি, ঢাকা মেডিকেল। চট্টগ্রাম মেডিকেল না। তো ঢাকা ওই গ্রুপটাতে বন্ধু বান্ধব জুটলো, সব নাটকের দল, গানের দল, তারপরে খেলার দল। তখন আমরা যখন নাটক করেছি, মঞ্চ নাটক করেছি, তখন মহিলারা ছিল না, তখন ছেলেদেরই মেয়ে সাজিয়ে অনুষ্ঠান করতো। প্রথম ইয়ে করে ভলান্টিয়ার করলেন নূরজাহান মোর্শেদ। আচ্ছা, নূরজাহান মোর্শেদ উনি ভলান্টিয়ার করলেন যে হ্যাঁ করব। এই প্রথম আমাদের মিক্সড নাটক শুরু হলো ওই মেডিকেল কলেজেই? মেডিকেল কলেজে ডক্টরস ক্লাব বলে একটা ওরা, কিন্তু উনি তো মেডিকেলের ছাত্রী ছিলেন। না না, উনি ডক্টরস ক্লাব যে একটা ক্লাব মতো হয়েছিল, ওরা এই উদ্যোগটা নিল, আচ্ছা। নিয়ে একজন মহিলাকে নিয়ে দেওয়া শুরু করলো। আপনার খেলাধুলা কি চলছিল? খেলাধুলা আমি টিমে তখন খেলছি, এখানে ঢাকা মেডিকেল কলেজে খেলেছি, ঢাকা মেডিকেল কলেজের টিমে খেলেছি। আপনি বলছেন যে আপনি প্রথম বিভাগে খেলেছেন? হ্যাঁ, প্রথম বিভাগ লিগে খেলেছেন? হ্যাঁ। কোন টিমে? আমি আজাদ স্পোর্টিং। আচ্ছা, তাজ স্পোর্টিং তখন তো ভালো টিম। হ্যাঁ, ভালো টিম ছিল, আমাদের কয়েকজন ভালো, মুক্তা, আনোয়ার, এরা খুব ভালো প্লেয়ার ছিল। তখন তো লেফট আউট অনেকদিন খেলেছি, লেফট আমি আউট। লেফট উইংয়ে ছিলাম। ও আচ্ছা আচ্ছা। তো এই খেলাধুলা কতদিন পর্যন্ত করেছেন? আমার মনে হয় এদের মনে পড়ে 53, 54 পর্যন্ত। এর মধ্যেই ভাষা আন্দোলন শুরু হলো 1948-এর 11ই মার্চ। প্রথম মিছিল হয়েছিল।